PMU এর ফুল মিনিংস কি? পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। এটা আমরা কি নামে পরিচিত এই আইসিটা? পাওয়ার আইসি নামে পরিচিত। পাওয়ার আইসি। আচ্ছা, একটা সেটে বা একটা পিসিবিতে কয়টা পাওয়ার আইসি থাকে? একটা থাকে, একটা থাকে, চারটাও থাকে। তার মানে পিসিবির মধ্যে একটা পাওয়ার আইসি থাকে, কোনোটাতে দুইটা থাকে, কোনোটাতে তিনটা, চারটা, পাঁচটাও কিন্তু থাকে। আচ্ছা, পাওয়ার আইসির একদম ক্ষুদ্রতম যেটা, সবচেয়ে ছোট যেটা, সেটা হলো 4 লেগের হয়। 4 লেগের নিচে সেটা যেটা হবে সেটা অন্য কোনো কম্পোনেন্ট, সেটাকে আইসি আমরা বলবো। সর্বনিম্ন হলো 4 লেগের যেটা, সেটা হলো আমরাকে আইসি বলি। আইসির ফুল মিনিংস হলো ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট। আচ্ছা, মাদারবোর্ডের মধ্যে বা পিসিবির মধ্যে 4 লেগের এমন একটা ছোট কম্পোনেন্ট আছে যেটা ভোল্টেজ রেগুলেট করে। দ্যাট মিনস তোমার পাওয়ার আইসির কাজ কি? ভোল্টেজ রেগুলেট করা। ভোল্টেজ রেগুলেট করে মাদারবোর্ডের টোটাল সেকশনে সাপ্লাই দেয় পাওয়ার আইসি। এই জন্য এটার নাম হয়েছে যে PMU, পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। পিসিবির মধ্যে টোটাল সব সেকশনের মধ্যে পাওয়ার আইসির কাজ হলো ভোল্টেজ রেগুলেট করে সাপ্লাই দেওয়া। আচ্ছা, পিসিবির মধ্যে এমন একটা ক্ষুদ্র একটা আইসি আছে যেটার নাম LDU। এটার কাজ হলো পাওয়ার আইসির মতো অ্যাজ ইট ইজ তোমার ভোল্টেজ রেগুলেট করে সাপ্লাই দেওয়া। এই LDU সম্বন্ধে তোমাদের নলেজ আছে? তাহলে LDU সম্বন্ধে তোমাদের টোটাল নলেজ নাই। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করব আজকে যে LDO কি, LDOটা পিসিবির মধ্যে কেন ব্যবহার করছে এবং LDOর ওয়ার্কিং প্রসেস কি। LDOর ওয়ার্কিং প্রসেস সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, এই যে মনিটরে খেয়াল করো, এটা হলো স্যামসাংয়ের একটা মাদারবোর্ড, ঠিক আছে? আচ্ছা, LDO যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, আর LDOটা তোমার ফিজিক্যালি দেখতে কীরকম হবে বা LDOটা কীরকম সেটা দেখো। এই যে দেখো এখানে ছোট ছোট 1টা 2টা 3টা 4টা ছোট আইসি আছে, দেখছো? আচ্ছা, এই দেখো 4টা এই আইসিটার দুই দিকে কিন্তু এই পাশে 2টা লেগ, এই পাশে 2টা লেগ, ঠিক আছে? এখানে এই পাশে 2টা লেগ এবং এই পাশে 2টা লেগ, 1টা 2টা 3টা 4টা, এইখানে আছে একটা 5টা। আচ্ছা, তারপরে দেখি আমরা আরও আছে কিনা মাদারবোর্ডের মধ্যে। তোমার এই যে একটা 6টা 7টা, এই যে এখানে 2টা দেখা যায়, তাহলে আমরা কয়টা পেলাম? 7টা, তাই না? আচ্ছা, আমরা দেখি আরও আছে কিনা। তোমার অপোজিটে দেখি আমরা, আমরা ওই পাশে কয়টা পাইছি? 7টা না? এই যে দেখো এখানে আছে একটা 8টা, এখানে আছে 9টা, এখানে আছে একটা 10টা, ঠিক আছে? তাইলে আমরা এই যে দেখো উপরে একটা আছে 11টা, তাইলে 11টা LDO একটা মাদারবোর্ডের মধ্যে ইউজ করা হয়েছে। এটা কেন করা হয়েছে? এইটা হইলো, ধরো এই সেটের পাওয়ার আইসি কোনটা? এই যে এটা হচ্ছে পাওয়ার আইসি, ঠিক আছে? আচ্ছা, এই পাওয়ার আইসিরে আমরা সংক্ষেপে কি বলি? PMU। PMU এর ফুল মিনিংস হচ্ছে যে পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। পাওয়ার আইসির কাজ হইলো, এটার মধ্যে মনে করো যে একটা কয়েকটা BPS ভোল্টেজ ইন হওয়ার পরে, তাইলে এটার মধ্যে একাধিক তোমার BPS লাইন ইন হওয়ার পরে এটার থেকে তোমার ভোল্টেজ রেগুলেট করে, ধরো 4 ভোল্টেজ ইন হইলো, এইটারে মনে করো যে রেগুলেট করে ছোট ছোট ভোল্টেজ মাদারবোর্ডের কোথাও মনে করো 1.8, কোথাও 1.0, কোথাও 0.8, কোথাও মনে করো তোমার 3 ভোল্টেজ, কোথাও 2.8, এই যে যতগুলো ভোল্টেজ সাপ্লাই দেয় এই পাওয়ার আইসির থেকে, সেটা কোথার থেকে দেয়? সেটা হলো LDO সেকশন থেকে, অথবা ভোল্টেজ রেগুলেট যে সেকশন আমরা বলি সেই সেকশন থেকে। তাইলে এই যে দেখো এই সেটের মধ্যে, তাহলে এই সেটের মধ্যে তোমার মেইন পাওয়ার আইসি হলো একটা, ঠিক আছে? আর আরেকটা আছে তোমার ওই যে কি কয় চার্জিং আইসি, যে এই পাশে যেটা আছে এটা হলো চার্জিং আইসি, তাই না? আর তাহলে মেইন পাওয়ার আইসি কিন্তু এটার মধ্যে একটাই, অনেকটার মধ্যে 2টা থাকে। আচ্ছা, যেটার মধ্যে তোমার মেইন পাওয়ার আইসি একটা থাকে, ওইটার মধ্যে LDOর সংখ্যা অনেক বেশি দেখবা। কেন দেখবা? কারণ এই যে পাওয়ার আইসিটা আছে, এই পাওয়ার আইসির মধ্যে যদি মনে করো পুরা পিসিবিটা, যেটা পিসিবির মধ্যে যদি তোমার 20টা ভোল্টেজের রিকোয়ারমেন্ট থাকে, দেখা গেছে যে 20টা রিকোয়ারমেন্ট এই পাওয়ার আইসি দিয়ে যদি তোমার সাপ্লাই দিতে যায়, তাহলে একটা পাওয়ার আইসির জন্য এই লোডটা অনেক বেশি হয়ে যায়। তখন কোম্পানি কি করছে, তোমার এই যে ছোট ছোট LDO দেখতেছো, এইটাও ভোল্টেজ রেগুলেট করে। এটার মধ্যে তোমার BPS ভোল্টেজ একটাতে BPS ভোল্টেজ ইন হয়, মেন সাপ্লাই ভোল্টেজ, আর দ্বিতীয়ত হলো CPU থেকে একটা EN সিগন্যাল আসে, তারপরে অপোজিট
অপোজিট দিয়ে তোমার এটা একটা আউটপুট হয়, সেটা মনে করো ক্যামেরা সেকশন হইতে পারে, ফ্ল্যাশ সেকশন হইতে পারে, এবং মাদারবোর্ডের বিভিন্ন সেকশনে তোমার এলডিএগুলো ব্যবহার করা হয় ভোল্টেজ রেগুলেট করে সাপ্লাই দেওয়ার জন্য। তাইলে এই বোর্ডের মধ্যে আমরা কয়টা 11টা এলডিও পাইছি না? তাইলে 11টা এলডিও যদি তোমার ব্যবহার না করতো তাহলে 11টা এলডিও তোমার এই পাওয়ার আইসির থেকে 11টা এলডিও ভোল্টেজ সাপ্লাই দেওয়া দরকার দেওয়া লাগতো, তাই না? এখন যেহেতু এলডিও 11টা আলাদা ব্যবহার করছে, তাহলে 11টা এলডিওর যে রেগুলেট ভোল্টেজ এটা পাওয়ার আইসির থেকে ভোল্টেজের লোডটা কমে গেছে। এই 11টার বাইরে যদি আরও থাকে সেটা পাওয়ার আইসির থেকে রেগুলেট হয়। তাইলে আমরা যেটা কি মানে সর্বসাকল্যে কি পাচ্ছি যে এলডিও যেটা এলডিওর কাজ হলো ভোল্টেজ রেগুলেট করা, অর্থাৎ পাওয়ার আইসির সহযোগিতা করা। পাওয়ার আইসির মধ্যে লোড কমানোর জন্য কোম্পানি এলডিওগুলো ব্যবহার করছে। আচ্ছা, আমরা এখন দেখবো যে আসলে এই এলডিওর ওয়ার্কিং প্রসেসটা কীরকম সেটা আমরা একটা ড্রয়িংয়ের মাধ্যমে বুঝবো। ওকে, আমরা একটা ড্রয়িং করছি এখানে, ঠিক আছে? এলডিও তোমার যে দেখতে এরকম থাকে না ফিজিক্যালি, আমরা মাদারবোর্ডে দেখছি না এলডিও কীরকম? আইসিটা একটু লম্বা টাইপের থাকবে, 4টা লেগ থাকবে, একটা থাকবে গ্রাউন্ড, একটা থাকবে আউটপুট। এই যে দেখছো একটা আউটপুট, এই যে দেখো এলডিওর এখানে একটা তোমার নোসকাট পয়েন্ট দেখা যায়, এই যে চিহ্নটা কি, এটা নোসকাট পয়েন্ট বলি না? আচ্ছা, এই নোসকাট পয়েন্টটা যেদিকে থাকবে এদিক দিয়ে তোমার এলডিওর ওই পিন দিয়ে আউট হবে। তাইলে তুমি এলডিওটা মাত্র পিন তো 4টা, তাই না? 4টা পিন তুমি মার্ক করবা কিভাবে? দেখো তোমার এই যে যেইখানে নোসকাট পয়েন্টটা থাকবে এটা হলো এলডিওর আউটপুট পিন, আর আউটপুটের যে পিনটা হবে তার সাথেই থাকবে তোমার গ্রাউন্ডের পিন। তাইলে আমাদের 4টার মধ্যে 2টার কাজ আমরা জানলাম, একটা হলো তোমার আউটপুট, একটা হলো গ্রাউন্ড। আচ্ছা, এরপরে যে কোনো ধরনের মানে আইসি ছোট হোক বড় হোক, যে কোনো একটা আইসি অ্যাক্টিভ হওয়ার জন্য তার 2টা রিকোয়ারমেন্ট থাকে। একটা হলো তার সাপ্লাই ভোল্টেজ, দ্বিতীয়টা হলো তার এনেবল সিগন্যাল। এনেবল সিগন্যাল পাওয়ার আইসি থেকেও আসতে পারে, সিপিও থেকে আসতে পারে। তাইলে এনি আইসি, যে কোনো আইসি তোমার অ্যাক্টিভ হওয়ার জন্য তার ভোল্টেজ রিকোয়ারমেন্ট থাকতে হবে, তারপরে সে আইসি কাজ করতে পারবে, তাই না? তাইলে এই যে এলটিওটা আছে এইটা তোমার যদি এই আউটপুট ভোল্টেজটা যদি আমরা এখান থেকে আউটপুট ভোল্টেজ যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ইনপুট ভোল্টেজ দিতে হবে। দেখো এইটার ইনপুট ভোল্টেজ এলডিওর ইনপুট ভোল্টেজ সাধারণত কিরকম থাকে? এই যে বিপিএস ভোল্টেজ তো তোমার কোথা থেকে আসে? চার্জিং আইসি থেকে রেগুলেট হয়ে আসে না? আচ্ছা, বিপিএস ভোল্টেজ থাকে কত? 3.7 থেকে 4.2। আচ্ছা, এইটা হলো এলডিওর মেইন সাপ্লাই ভোল্টেজ। এখন এই ভোল্টেজটা আসলে আইসিটা মাত্র রান হইলো, মানে আইসিটা ভোল্টেজ পাইলে অন হইলো, কিন্তু আইসিটা কাজ করার জন্য তার এনেবল সিগন্যাল লাগবে। এই দেখো এনেবল সিগন্যাল, এই যে ইএন মানে কি? এনেবল সিগন্যাল এই যে সিপিও থেকে যদি এনেবল সিগন্যাল আসে, আর এই যে 3.7 যেটা, এটা তো অলওয়েজ ভোল্টেজ, এটা সেট ওপেন হইলে ব্যাটারি লাগাইলে সাথে সাথে এই ভোল্টেজটা এখানে সবসময় রেডি থাকে। তার মানে এই আইসিটা ভোল্টেজ যখন পেয়ে যায় তখন এই আইসিটা রেডি হয়ে বসে থাকে, অন হয়ে যায়, কিন্তু কাজ করার জন্য সে এনেবলের জন্য অপেক্ষা করে। যখনই এনেবল আসে তখন এই 2টা ভোল্টেজে একটা ভোল্টেজ রেগুলেট করে, সেটা হলো আউটপুট ভোল্টেজ। আউটপুট এলডিওতে আউটপুট ভোল্টেজ কত থাকে? 1.8 থেকে 2.8 পর্যন্ত, মানে 3 ভোল্টেজের কাছাকাছি, যেটা 3 ভোল্ট পর্যন্ত এলডিও থেকে তোমার হয়, এই ভোল্টেজ জেনারেট হয়। এই জন্য ভোল্টেজের এইটার এলডিওর নাম হলো তোমার এই যে দেখো উপরে আমরা কি বলছি, লো ড্রপ আউট, অর্থাৎ এখানে বেশি ভোল্টেজ ইন হবে, কম ভোল্টেজ সাপ্লাই দিবে, যেই কাজটা মেইন পাওয়ার আইসি করার কথা। এখন পাওয়ার আইসিতে লোড বেশি হয়ে যাওয়ার কারণে কোম্পানি এরকম এলডিও ব্যবহার করছে। আমরা দেখেন এলডিও কটা বানাইছি, 1 2 3 4 5টা এলডিও এখানে আমরা নিছি। 10টা থাকতে পারে, 12টা থাকতে পারে, যতটা এলডিও থাকবে ততটা এলডিওর একই ডিজাইনে কাজ করবে। ভোল্টেজ কম বেশি হবে, কোনোটাতে 1.8 থাকবে, কোনোটা 0.5 থাকবে, অথবা 1.1 থাকতে পারে। ভোল্টেজ আউটপুটে কম বেশি থাকতে পারে, কিন্তু তোমার এলডিওর যে ওয়ার্কিং প্রসেস সব এলডিওতে একই সিস্টেম থাকবে। তাহলে মাদারবোর্ডের মধ্যে 10টা 12টা এলডিও যেগুলো থাকে, বেশিরভাগ তোমার মনে করো আমরা যখন যেই সমস্ত সেট মনে করো আমাদের কাছে শর্ট আসে না, অটো রিডিং নেয়, আবার অনেকগুলিতে তোমার এই যে পাওয়ার সুইচ টিপ দিলে দেখা যায় যে অ্যাম্পিয়ার বেশি নিচ্ছে, হ্যাঁ, সুইচিং বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমার আমরা প্রাথমিকভাবে দেখি কি পাওয়ার সাপ্লাই লাগাই দেখি যে এটা কি প্রাইমারি লাইন শর্ট হয়েছে না সেকেন্ডারি লাইন শর্ট হয়েছে। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি লাইন শর্ট যদি হয় তাহলে কিন্তু পাওয়ার আইসিতে তোমার অটো রিডিং নেয়, তাই না? কিন্তু এলডি এর ক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন। এলডিও যেটা সেটা হলো সেকেন্ডারি এবং প্রাইমারি লাইনের বাইরে, যেটাকে আমরা অ্যাক্টিভ লাইন হিসাবে ধরি, ঠিক আছে? এলডিওতে কিন্তু অনেক সেট তোমার শর্ট হয়ে যায়। যেমন দেখো এলডিওর পিন হলো কয়টা? এই 4টা না? 4টার মধ্যে একটা যদি গ্রাউন্ড ধরি তাহলে বাকি 3টা পজিটিভ না? বাকি 3টার মধ্যে কিন্তু তোমার
জিআর মানে কি গ্রাউন্ড রেজিস্ট্যান্স যেটা, এটা কিন্তু মাপলে কিন্তু আমার 250 থেকে 500-র মধ্যে কিন্তু পাবো আমরা। জি ভাই। তাইলে তুমি অনেক সেটে দেখা যায় যে এলডিও শর্ট হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে দুইটা পিন তোমার গ্রাউন্ড শো করে, তার মানে ওই লাইনে শর্ট হয়ে গেছে গা। এই জন্য এলডিওটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এলডিও একটা সেটে অনেকগুলো থাকে এবং এলডিও খুব বেশি খারাপ হয়। জি ভাই। ঠিক আছে, জি। তাইলে এলডিও কি আমরা মাদারবোর্ডে দেখলে চিনবো এলডিও কিরকম 4টা পিন থাকবে, জি ভাই। তার মধ্যে কয়টা পিন থাকবে গ্রাউন্ড? একটা থাকবে। একটা থাকবে গ্রাউন্ড আর বাকি 3টা থাকবে পজিটিভ। Positive, জি। তার মধ্যে তোমার 2টা থাকবে ইনপুট এবং একটা থাকবে আউটপুট। Output, জি। আচ্ছা, এখন আমরা আবার মাদারবোর্ডে ডায়াগ্রামে দেখবো যে আসলে মাদারবোর্ডে এটা বসানো থাকে কিভাবে, সেটা আমরা আরো ডিটেলসটা আমরা ডায়াগ্রামে দেখবো। ওকে ওকে বাস। যে দেখো আমরা আরেকটা ডায়াগ্রাম এখানে ওপেন করছি, ঠিক আছে? জি ভাই। এটা হলো রেডমি 7। দেখো এটার রেডমি 7 এর মধ্যেও তোমার এলডিও আছে কিনা আমরা দেখি। এই যে দেখো এখানে একটা এলডিও দেখা যায়, জি ভাই। এই যে দেখছো 4 পিন। আচ্ছা, জি। এইখানে একটা এলডিও আছে, তারপরে তোমার এদিকে মনে করো আরও কোথাও আছে কিনা দেখি আমরা। আচ্ছা, আমরা অন্য বোর্ডে যাই। এই যে এখানে আমরা অপোজিটে আসলাম, অপোজিটে দেখো তোমার এই যে দেখছো এখানে আরেকটা এলডিও। জি বাস। এটা ক্যামেরার কানেক্টরের পাশে না? ক্যামেরা কানেক্টরের পাশে তো, জি ভাই। তার মানে এটা ক্যামেরার জন্য মনে করো কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই যে দেখো এই যে সিম কানেক্টর না এটা, জি জি। এইটার উপরে দেখো আরো একটা এলডিও আছে, ঠিক আছে? জি। আচ্ছা, এই যে দেখো এলডিওটা এখানে 4টা পিন। দেখো আমরা ড্রয়িংয়ে দেখাইছি না যে 4টা পিন থাকবে? জি ভাই। 4টা পিনের মধ্যে তোমার একটা গ্রাউন্ড থাকবে, 3টা পজিটিভ থাকবে না? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা ধরো এটার বিট ম্যাপটা ওপেন করি। এটার বিট ম্যাপ ওপেন করলে আমরা বুঝতে পারবো যে এই যে এটা, এই যে দেখো এটা রেডমি 7 না? জি ভাই। এই যে রেডমি 7 এর বিট ম্যাপটা আমরা ওপেন করলাম। এবার আসো আমাদের এই যে এটা হলো সিম ট্রে। আচ্ছা, এই যে দেখো ইউ আছে না? জি বাস। আচ্ছা, তাহলে আমি তো তোমাদেরকে বলছি না জি। যে মাদারবোর্ডের মধ্যে যে আইসি যেগুলোকে আমরা বলবো ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট, আইসির মিনিং ছিল এইটা। জি। আচ্ছা, আইসি রে ডিনোট করা হয় তোমার ইউ দিয়ে। ইউ দিয়ে। অর্থাৎ 4 পিনের নিচে যদি হয় সেটা কিন্তু তোমার ইউ হবে না, সেটা কোনো কম্পোনেন্টের মধ্যে পড়বে। যদি যেটাকে আমরা আইসি বলবো তার সর্বনিম্ন পিন থাকতে হবে 4টা, জি। ঠিক আছে? জি। আর আমাদের মাদারবোর্ডের মধ্যে মানে সবচেয়ে ক্ষুদ্র আইসি আমরা এলডিওকে ধরি, যেটা পাওয়ার আইসি মানে পাওয়ার রেগুলেটর কাজ করে, সেটা হলো একদম মিনি আইসি যেটা, সেটা হলো তোমার এলডিও। ওকে, জি ভাই। আচ্ছা দেখো এই যে দেখো আমরা এলডিও আমরা কি বলছি তোমার আমি যে এলডিওর মধ্যে 4টা পিন থাকবে, তাই না? জি। আচ্ছা দেখো 4টা পিনের মধ্যে এই যে এটা কি জিএনডি লেখা আছে? জি ভাই। আচ্ছা, এইটা এই যে হলুদটা কি পজিটিভ না? Positive। আচ্ছা, এইটাও তো পজিটিভ। Positive। এই যে বিপিএস ভোল্টেজ আমি বলছি না, মেইন জি। ভোল্টেজ থাকবে। জি ভাই। এই যে দেখো এই যে বিডিডি এনেবল মানে কি অ্যাক্টিভ সিগন্যাল যেটা। জি ভাই। তাইলে তোমার প্রতিটা এলডিওর মধ্যে মাদারবোর্ডের মধ্যে তোমার যদি কোনো এলডিও থাকে, তোমার সেটা যদি কোনো শর্ট সার্কিট হয়ে যায়, সুইচিং হয় না অথবা বেশি সুইচিং নেয়, অথবা তোমার মনে করো যে হালকা মাইনর শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু এলডিওর থেকে বেশি সমস্যা হয়। এই জন্য তোমাদেরকে এলডিওটা বোঝানো হচ্ছে, কারণ তোমরা এই ধরনের প্রবলেম অনেক ফেস করবা, ঠিক আছে? আচ্ছা, এলডিওর তাইলে তোমার যে কোনো এলডিও যদি তোমার মাপতে হয় যেটা ভালো না খারাপ, তাহলে কি করতে হবে? সর্বপ্রথম দেখতে হবে যে এলডিওর পিনে তোমার জানা থাকতে হবে যে এলডিওর পিন থাকবে 4টা, তার মধ্যে 2-3টা থাকবে পজিটিভ, একটা থাকবে গ্রাউন্ড, এবং এলডিওর যেখানে নুসকাট পয়েন্ট থাকবে যেটা, সেটা থাকবে আউটপুট, তার পাশেরটা থাকবে গ্রাউন্ড, এবং পিছনে যে দুটো পিন থাকবে এটা থাকবে, একটা থাকবে মেন সাপ্লাই ভোল্টেজ আর একটা থাকবে সিপিইউ থেকে এনেবল সিগন্যাল। আচ্ছা, তাহলে আমরা এখন মাদারবোর্ডে প্র্যাকটিক্যাল এখন মাইপে দেখবো যে এরকম এটা পাই কিনা আমরা। ওকে ওকে বাস। এই আচ্ছা, এই যে দেখো এই যে আমরা এখন দেখবো যে এই যে আপনার তোমার এলডিওটা আছে, জি জি। এই এলডিওটা এই যে দেখো এটা নোসকাট পয়েন্টটা হালকা বোঝা যাচ্ছে, ঠিক আছে? জি। আচ্ছা, এটা নোসকাট পয়েন্ট কোন দিকে সেটা যদি আমরা কনফার্ম হইতে চাই, তাহলে আমরা কি দেখবো? আমরা লেআউটে যাব। জি। লেআউটে গেলে কিন্তু যে কোনো আইসির তোমার নোসকাট পয়েন্ট কোন দিকে থাকবে সেটা কিন্তু ওইখানে মার্ক করা থাকে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখানে কোথায় আছে? ধরো এই যে আমাদের রেডমি 7 লেআউট না এটা, জি ভাই। এইটা আমরা ক্লিক করি, তাইলে আমাদের যে আইসিটা জি বাস। এই যে ইউ কত 2400 না? জি। আচ্ছা দেখো ইউ 2400, এই যে দেখছো এখানে হলুদ একটা চিহ্ন দেওয়া আছে, জি ভাই। ইউ 2004, তাই না? জি। আচ্ছা, এই যে দেখছো হলুদ যে চিহ্নটা আছে, তার মানে এটা হলো আমাদের নোসকাট পয়েন্ট। জি ভাই। আচ্ছা, এইটা যদি নোসকাট পয়েন্ট হয়, তাহলে আমরা ড্রয়িং এর মধ্যে কি দেখাইছি যে নোসকাট পয়েন্ট যেদিকে থাকবে তার পাশেরটা কি থাকবে? গ্রাউন্ড, জিএনডি, তার পিছনের দুইটা থাকবে ইনপুট, তাইলে আর এটা থাকবে যেটা নোসকাট পয়েন্ট সেটা হলো আউটপুট, Output, জি। এবং একটা 2টা 3টা পিনের মধ্যে আমাদের জিআর ভ্যালু থাকবে, তাই না? আর একটা গ্রাউন্ড থাকবে, আর আমরা ফিজিক্যালি দেখবো যে মাদারবোর্ডে সেটা আমরা পাই কিনা। ওকে, ওকে বাস। আচ্ছা এই দেখো এই যে এইটা হলো আমাদের আইসিটা, ঠিক আছে? জি ভাই। এলডিওটা। LDO এই যে দেখো আমরা চেষ্টা করতেছি এটা নোসকাট পয়েন্ট কোন দিকে আছে, এই যে দেখছো হালকা বোঝা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, তাইলে এইটা হলো আমাদের ডান পাশ, উপরের ডান পাশেরটা হলো আমাদের আউটপুট পিন, তাই না? জি, output। আচ্ছা, তাইলে আউটপুট পিন তো আমাদের পজিটিভ এখানে থাকবে, তাই না? জি ভাই। আচ্ছা, আমরা এটার ওমসটা জিআর ভ্যালুটা দেখি কত আছে। জি। এই যে উপরের ডান পাশেরটা
কত আছে 567 567। জি ভাই। আচ্ছা, তার মানে তোমার এইটা পজিটিভ লাইন, এটা তোমার কত থাকবে 250 থেকে তোমার 500-600 ভিতরে থাকলে আমাদের এটা ঠিক আছে, তাই না? ঠিক আছে, জি ভাই। আচ্ছা, তার পাশেরটা কি থাকবে? গ্রাউন্ড থাকবে, জিএনডি, তাই না? জি ভাই। আচ্ছা, এই দেখো বাম পাশেরটা, এই যে জিএনডি আমরা পাইছি। GND, জি ভাই, আচ্ছা, তাহলে পিছনে যে দুইটা পিন থাকবে, এই দুইটা কি পজিটিভ থাকবে না? জি ভাই। এখানে জিআর ভ্যালু তো ঠিক থাকবে, তাই না? জি। আচ্ছা, দেখি আমরা কত আছে, এটা কত আছে? 495 495। তার মানে তোমার এটা 250 থেকে যদি তোমার 500-600 থাকে তাহলে ঠিক আছে, তাই না? ঠিক আছে, জি ভাই। তারপরেরটাও তো মান থাকবে নাকি? জি। আচ্ছা, এরপরেরটা দেখো কত? 369। তার মানে এইটাও ঠিক আছে, আমাদের 250 থেকে 500-600 থাকতে হবে, তাই না? জি ভাই। আচ্ছা, এখন যদি এমন হইতো যে এইটা তোমার দেখা গেছে যে এই যে এইটা মাপতেছি, যে কোনো একটা পিন তোমার জিএনডি একটা থাকার কথা, দুইটা যদি শো করে তাহলে এটা সমস্যা না? জি ভাই। আচ্ছা, তাইলে এটা কিন্তু আমরা মাইপা দেখলাম যে 3টা পজিটিভ পাইছি আর একটা গ্রাউন্ড পাইছি, তাই না? পাইছি, জি। আচ্ছা, এইটা তো দেখলাম ভালোটা। এখন মাদারবোর্ডে যেটা মনে করো যে ডিস্টার্ব থাকবে, যেটা সমস্যা থাকবে, সেটার মাপটা কি হবে? গ্রাউন্ড, 2-3টা গ্রাউন্ড হয়ে যেতে পারে, তাই না? জি ভাই। আচ্ছা, আমরা মনে করো যে এলডিও লাইনের শর্ট আছে এমন একটা বোর্ড এখন মাইপা দেখবো, ওকে? ওকে ভাই। আচ্ছা, এই যে দেখো আমার হাতে স্যামসাং এর আরো একটা বোর্ড আছে, ঠিক আছে? জি ভাই। এই যেটা দেখছো, এটা তোমার একটা স্ক্র্যাপ বোর্ড। এই যে সিপিইউ ফ্ল্যাশার খোলা, ঠিক আছে? জি। চার্জিং আইসিও খোলা। এখন এটার মধ্যে দেখো যে এলডিও আছে কয়টা, এই যে দেখছো এখানে কয়টা এলডিও আছে? 3টা। আচ্ছা, 3টা। তাহলে এলডিওর সিস্টেম কি? তোমার একটা জিএনডি থাকবে আর 3টা তোমার কি থাকবে? পজিটিভ থাকবে না? জি। আচ্ছা, এটার মধ্যে দেখো কেমন আছে, এই যেটা মান আছে পজিটিভ না? জি। আচ্ছা, তার পাশেরটা তাহলে জিএনডি, তাহলে একটা তো জিএনডি পাইছি, তাহলে পিসের দুইটা তোমার পজিটিভ থাকবে না? জি ভাই। আচ্ছা, পিসের দুইটা আমরা মাপি। এই যে দেখো এইটা পজিটিভ আছে, এই দেখো পাশেরটা Ground. গ্রাউন্ড, তার মানে কি এখানে দুইটা গ্রাউন্ড শো করতেছে না? জি ভাই। তাইলে এই লাইনটা তো শর্ট, তাই না? জি ভাই। আচ্ছা, দেখো এই যে পাশে আরো একটা এলডিও আছে, এটা মাপি। এই যে এটা পজিটিভ, তারপরেরটা গ্রাউন্ড, তাই না? Ground. তাইলে পিছনের দুইটার কি অবস্থা দেখি। পিছনে এইটাও গ্রাউন্ড, তার মানে কি তাহলে এই লাইনটা সমস্যা? Short, জি ভাই। আচ্ছা, অনেক সময় আমরা একটু তাড়াহুড়া করে ফেলি, বুঝছো? জি ভাই। বর্তমানে তোমার যে সেটগুলো আছে, সেটের মধ্যে অনেক একাধিক তোমার এলডিও থাকে, 5টা 10টা 15টাও থাকে, তাই না? জি ভাই। আচ্ছা, এই যে এলডিও গুলো থাকে ম্যাক্সিমাম সেটে মনে করো এলডিও সমস্যা হয়, কিন্তু আমরা কি করি? তাড়াহুড়া করে পাওয়ার আইসি পাল্টায় ফেলি, সিপিইউ রিবোল্ড করে ফেলি, স্টোরেজ খুলে ফেলি, জি ভাই। পরে দেখা যায় সমস্যাটা ছোট কোনো সমস্যা, কোনো এলডিও লাইনে শর্ট হয়েছে। জি। এই যে আমার হাতে যে সেটটা দেখতেছো, এই সেটটা দেখছো? জি ভাই। এই সেটটা স্যামসাং এর নতুন মডেলের একটা সেট। এই সেটটা দেখো, এই যে সিপিইউ টিপিইউ খোলা হয়েছে, এই সেটে কিন্তু এলডিও লাইনের শর্ট এখনও আছে। জি। এমনও হইতে পারে যে এই সেটটা এলডিও লাইনেই শর্ট ছিল, কিন্তু সেই সমস্যাটা ধরতে পারে না বা ট্রেস করতে পারে না, যার কারণে সিপিইউ টিপিইউ খুলে সেটটাকে মানে একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে। জি ভাই। এখন এটা স্ক্র্যাপ বোর্ড হয়ে গেছে, কারণ এটা এলডিও শর্ট কিন্তু এখনও রয়ে গেছে। জি ভাই। তো এখন আমাদের কাছে যদি কোনো সেট আসে, তাহলে আমরা প্রাইমারি লাইন এবং সেকেন্ডারি লাইন জি। দুইটা লাইন আমরা চেক করব। জি ভাই। এই লাইনে যদি আমরা শর্ট না পাই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এলডিও লাইন কিন্তু আমাদের খুব ভালোভাবে চেক করতে হবে, কারণ এলডিও কিন্তু অনেক বেশি খারাপ হয়, ওকে? জি ভাই। ওকে। তাইলে এই যে এই এলডিওটা আমরা মাইপা দেখলাম যে এটার লাইন, সব লাইন ঠিক আছে, তাই না? জি ভাই। একটা গ্রাউন্ড আছে এবং 3টা পজিটিভ লাইন আছে, তাই না? জি। আচ্ছা, আরেকটা স্যামসাং এর বোর্ডে আমরা কি পাইলাম যে ওইটা এলডিও লাইনে 2টা গ্রাউন্ড শো করছে। জি। তাহলে এলডিও তোমার যত বোর্ড আছে, যে কোনো ব্র্যান্ডে যেখানেই ব্যবহার করুক, সব জায়গায় তার ওয়ার্কিং প্রসেসিং একই হবে। হয়তো তোমার ভোল্টেজের আউটপুটে তোমার কম বেশি থাকতে পারে, কিন্তু এলডিওর ওয়ার্কিং প্রসেস কিন্তু এক হবে। একই হবে, 3টা পজিটিভ থাকবে, একটা গ্রাউন্ড থাকবে। যদি কোথাও তোমার 2টা গ্রাউন্ড থাকে, তাহলে তুমি বুঝবা যে সেই লাইনে শর্ট আছে, ওকে? ওকে। আচ্ছা, তাহলে এই যে এলডিওটা কেন ব্যবহার করছে সেটা আমরা আরেকটু যদি ভালোভাবে বুঝতে চাই, তাহলে ধরো আমরা এটা তোমার পাওয়ার আইসিটাকে অন করি। এই যেটা পাওয়ার আইসিটা আছে না, জি ভাই। ধরো এই পাওয়ার আইসিটার ভোল্টেজ রেগুলেটরটা কোন সেকশন থেকে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আমরা এখন এই যে লেআউটে আসলাম, ঠিক আছে? লেআউটে আইসা তোমার আমরা এই যে এই পাওয়ার আইসি কত U1501। জি ভাই। আচ্ছা, U1501টা আমরা কপি করি। আচ্ছা, কপি করার পরে দেখো এই যে এখানে কিন্তু কপিটা উল্টাপাল্টা আসতেছে না? জি ভাই। এটার নাম্বার কিন্তু তোমার U1500, তাই না? জি। এখন এখানে কিন্তু তোমার উল্টাপাল্টা আসছে না। আমরা আবারও কপি করি, দেখো অনেক ডাবল এসে গেছে না? জি ভাই। আচ্ছা, তার মানে কিছু ডায়াগ্রামের মধ্যে তোমার কিছু কিছু মডেলের মধ্যে এই ধরনের সমস্যা হবে। জি ভাই। এটা দেখানোর উদ্দেশ্য হলো যে তোমরা এই এলডিওর পাশাপাশি স্কিমেটিক ডায়াগ্রাম রিড করতে গেলে যেই প্রবলেমগুলো ফেস করতে পারো, সেগুলো তোমাদের কিভাবে প্রবলেমগুলো সলভ করবা, সেই জন্য আমরা এই মডেলটা বাইসা নিয়েছি, ঠিক আছে? Okay, boss. এরকম অনেকগুলো মডেলে তুমি কপি করলে কপি অ্যাকুরেট হবে না, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে দেখো, এই যে U1500 আমরা এখান থেকে তাহলে আমরা কপি করবো না, আমরা কি করবো, আমরা চলে যাব সরাসরি স্কিমেটিকের ভিতরে। এই যে স্কিমেটিক, ঠিক আছে? জি। এইখানে আইসা এই যে সার্চ বার দেখছো, জি ভাই। আমরা সার্চ বারের মধ্যে সরাসরি টাইপ করে দিব কত ছিল U1501। এক। জি ভাই। এই
যে দেখো আমরা এই যে সার্চ বারের মধ্যে কত লিখছি U1501 লিখছি না, জি ভাই। কারণ যেহেতু আমাদের কপি করে এটা হচ্ছে না, জি। তোমার বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের মধ্যে এই জাতীয় প্রবলেম তুমি অনেকগুলো মডেলে পাবা। যদি কোনোটা দেখো যে কপি করলে অ্যাকুরেট হয় না, তাহলে সেই ক্ষেত্রে তুমি সরাসরি আইসির নাম্বার দেখে তোমার এই স্কিমেটিক ডায়াগ্রামে আইসা সরাসরি তুমি এখানে টাইপ করে দিবা। ওকে, আচ্ছা। তারপরে আমাদের মনে করো এই যে অ্যারোতে আমরা ক্লিক করি। আচ্ছা, এই যে দেখো এটা ক্লিক করার পরে আমাদের কি আসছে, এই যে ওপেন হয়েছে কত U1501D। তার মানে ডি মানে কি, যেটাতে তোমার ABC থাকবে, তার মানে বোঝা যাবে যে যে কোনো আইসি যদি অনেক বড় আইসি হয়, সেটার ফাংশন যদি অনেক বড় থাকে, তাহলে সেটাকে ABCD 4টা 5টা 6টা 10টা ব্লকও এটা ভাগ করা হয়। ঠিক আছে, কোনো সেকশনে কোন সেকশনে পাওয়ার হচ্ছে, কোন পাওয়ার সেকশন, কোনোটা জিপিআই সেকশন, কোনোটা বাক সেকশন, সেভাবে আমাদের দেখে নিতে হবে কোনটা কি সেকশন। ধরো এইখানে তোমার যেই সেকশনটা আছে, এই যে দেখো এইখানে যে কয়েল, এটা হলো বাক সেকশন। এই যে দেখছো বাক কয়েলগুলো, তাইলে আমরা বাক কয়েল দেখবো না, আমাদের দরকার হলো ভোল্টেজ রেগুলেট করে, অর্থাৎ ভোল্টেজ রেগুলেটের যে সেকশনটা আছে সেইটা। তাইলে আমরা ডি পাইছি না। আচ্ছা, আমরা আবার আরেকটা নেক্সট দিতেই, দেখো নেক্সটের পরে কি আসছে আমাদের, আসছে। আচ্ছা, আসছে, দেখো আমাদের আমরা পেয়ে গেছি এখানে আমাদের এই যে দেখো ভোল্টেজ রেগুলেট। ঠিক আছে, এই যে BRAG মানে কি, ভোল্টেজ রেগুলেট। একটা পাওয়ার আইসির মধ্যে অনেকগুলো সেকশন থাকে, তার মধ্যে ভোল্টেজ রেগুলেট যে LDO বা ভোল্টেজ রেগুলেট যে সেকশনটা থাকে, এই সেকশন থেকে তোমার টোটাল মাদারবোর্ডের মধ্যে যত ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে সব এই সেকশন থেকে পূরণ করা হয়। ঠিক আছে, তাইলে দেখো ভোল্টেজ রেগুলেটর লাইন এই পাওয়ার আইসির মধ্যে কয়টা আছে, আমরা একটু গণনা দেখি যে কয়টা লাইন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাইলে এটার মধ্যে তোমার 21টা তোমার ভোল্টেজ রেগুলেটর লাইন আছে। তার মানে এই পাওয়ার আইসিটার মধ্যে যখন তোমার বিপিএস লাইন ইন হওয়ার পরে এই ভোল্টেজ রেগুলেটর যেই সেকশনটা, এই সেকশনটা তোমার এই সেকশনটার থেকে 21টা ভোল্টেজ রেগুলেট করে সাপ্লাই দেওয়া হয়। আচ্ছা, এই যে 21টা ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়, এখন যদি তোমার LDO ব্যবহার করা না হইতো, যেমন মনে করো আমরা একটা মাদারবোর্ডের মধ্যে কয়টা পাইছি, 11টা পাইছি না। যদি মনে করো আমরা এই মডেলটার মধ্যে যদি তোমার 10টাও থাকে, তাহলে 10টার সাথে আরও 21টা, তাহলে কয়টা হলো, 31টা হলো না। তাহলে কোম্পানি কি করছে, এই পাওয়ার আইসির মধ্যে যদি তোমার 31টা তোমার ভোল্টেজ রেগুলেট করতে হয়, তাহলে এই আইসির জন্য লোডটা বেশি হয়ে যাবে। যেহেতু এটার মধ্যে সিঙ্গেল একটা পাওয়ার আইসি, কোম্পানি কি করছে, তোমার 10টা LDO দিয়ে 10টা লোড তাকে কমায় দিছে। তাহলে আইসিটাও মনে করো যে অনেকটা মনে করো ফ্রি হয়ে গেল, আইসির মধ্যে লোড কম পড়লো, মাদারবোর্ডটা সেফ থাকবে। আইসিটার মধ্যে লোড কম থাকলে আইসিটাও সেফ থাকবে। ওকে, এই জন্য LDO ব্যবহার করা। তাহলে পাওয়ার আইসি যেরকম ভোল্টেজ রেগুলেট করে, এটা অনেক বড় আইসি, আর LDO একদম ছোট মাইনর একটা আইসি, ওইটাও কিন্তু ভোল্টেজ রেগুলেটই করে। তার মানে পাওয়ার আইসির মতো অ্যাজ ইট ইজ একই কাজ করে কিন্তু LDO, এবং মাদারবোর্ডের মধ্যে LDO অনেক বেশি খারাপ হয়। যদি আমাদের কাছে কোনো মনে করো যে সেট যদি মনে করো ক্যামেরা ইস্যু নিয়ে আসে, ফ্ল্যাশ লাইট নিয়ে জ্বলে না, অথবা মনে করো অনেক সেকশনের মধ্যে যেই সেকশনে LDO আছে, ওই সেকশনে কিন্তু আমাদের চেক করতে হবে যে LDO লাইনে কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, কারণ LDO লাইনে অনেক বেশি শর্ট হয়ে যায়, LDO ফিজিক্যালি খারাপ হয়ে যায়, দেখা যাচ্ছে ভোল্টেজ আউটপুট দিতে পারে না। তাইলে আমরা জানলাম যে LDO কেন ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং LDOর ওয়ার্কিং প্রসেস সম্বন্ধে তো আমাদের জানা হয়েছে। আচ্ছা, এখন আমরা আরও একটা জিনিস দেখব যে LDO সেকশনের যে তোমার ইয়েটা আছে, যে 4টা লেগ আছে, এই 4টা লেগ কোনটা কোথা থেকে আসে সেটা তো আমরা জানি, একটা CPO, একটা BPS, তাই না, আর একটা আউটপুট। আচ্ছা, আমরা ফিজিক্যালি আরও একটা তোমার মনে করো যেই LDOটা আমরা মাপছি, সেই LDOটা আমরা দেখি যেটা লাইনগুলো আসলে কোথা থেকে আসছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই যে সিম ট্রেটা যেটা, হ্যাঁ, সিম ট্রের উপরে যেটা, এই যে U2400 না 2004, তাই না, U2004, এইটাই তো আমরা মাইপে দেখছি, তাই না। আচ্ছা, আমরা পাওয়ার আইসি কপি করার চেষ্টা করছিলাম, কপি করতে হয় নাই, তাই না। আচ্ছা, এইটাকে আমরা দেখি কপি হয় কি না। দেখো এইটাও কিন্তু কপি হচ্ছে না, তাই না, এখানেও কিন্তু উল্টাপাল্টা আসতেছে, তাই তো। তাহলে আমরা এইটাও আমরা কপি করবো না, তা শুধু আমরা আইসির নাম্বারটা খেয়াল রাখবো, কত, এটা U2004, তাই না। আমরা তাহলে এখন যাব কোথায়, এই যে দেখো স্কিমেটিকে যাব, স্কিমেটিকে গেলাম, এখানে আমরা কত টাইপ করব, U2004, আমরা U2004 টাইপ করছি। ঠিক আছে, তাইলে আমরা অ্যারোতে টিপ দিলে আমাদের সেই আইসিটা কিন্তু চলে আসবে। এই যে দেখো আমাদের আইসিটা আসছে। আচ্ছা, এইখানে একটা দেখো, এখানে একটা লেখা আসছে ফ্রন্ট ক্যামেরা, অর্থাৎ তোমার এই যে LDOটা আছে, এই LDOটা তোমার ফ্রন্ট ক্যামেরার জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখো আমাদের এইখানে তোমার
এলডিওর 4টা পিন আমরা বলছিলাম না, এই যে দেখো একটা হলো বিপিএস, এই যে বিপিএস মানে কি ভোল্টেজ ফর ফোন অথবা ভোল্টেজ ফর সিস্টেম, তাই না? আচ্ছা এইখানে দেখো কি আছে, এইখানে তোমার এখানে বলছে এই যে CAM ক্যামেরা মডিউল, তারপরেরটা কি আছে AF অটো ফোকাস, ওকে। বিডিটি মানে কি ভোল্টেজ সাপ্লাই অথবা ভোল্টেজ ড্রেন টু ড্রেন, তাই না? আচ্ছা, আর EN মানে কি এনেবল। তাহলে এই যে এই কোডিংগুলিও কিন্তু তোমাদের জানতে হবে। এই কোডিংগুলি যদি তোমরা জানো তাহলে কিন্তু তোমাদের ডায়াগ্রামে যদি লেখা নাও থাকে তাহলে কিন্তু তুমি এই লেখা পড়ে বুঝে ফেলতে পারবে যে এটা কোন লাইন, তাই না? তাইলে আমরা এই কোডিংটা আমরা বুঝতে পারলাম যে ক্যামেরা মডিউল অটো ফোকাস ভোল্টেজ ড্রেন টু ড্রেন এনেবল সিগন্যাল, ওকে। আর এটা হলো বিপিএস ভোল্টেজ ফর ফোন অথবা ভোল্টেজ ফর এই সিস্টেম, তাই না? আচ্ছা এইবার দেখো এই যে তার আউটপুট পিন, ঠিক আছে? আচ্ছা আউটপুট পিনে দেখো কি বলছে, এই যে ভোল্টেজ ফর ক্যামেরা মডিউল, তাই না? ভোল্টেজ ফর ক্যামেরা মডিউল অ্যাপতে কি ফ্রন্ট ক্যামেরা, ওকে। আর এবিডিটি অ্যানালগ ভোল্টেজ ড্রেন টু ড্রেন, তাই না? 2.8 ভোল্টেজ। আর এই যে আর দিয়ে রেগুলেট, কি বলছে ভোল্টেজ রেগুলেট। তাইলে আমরা মোটামুটি এইটার কোডিংগুলি তো বুঝতে পারছি, তাই না? যদি কোথাও কোডিং তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবা, কারণ কোডিং যদি ডায়াগ্রাম যদি তুমি রিড করতে চাও তাহলে সেই কোডিংয়ের মিনিংসগুলো তোমাকে জানতে হবে। যদি ডায়াগ্রাম যারা ব্যবহার করতে চায় প্রপার ব্যবহার করতে গেলে এই সমস্ত কোডিংগুলো যদি তুমি জানতে পারো তাহলে তোমার সহজ হবে, ডায়াগ্রাম রিড করতে অনেক সহজ হয়ে যাবে, তাই না? আচ্ছা এখন আমরা দেখবো যে আমরা তো দেখলাম যে 3টা পিন আমরা পাইছি, আর এই যে জিএনডি তো আছেই, তার মানে 4টা পিন হলো। আচ্ছা এখন আমরা দেখবো যে কোন পিনটা কোনখান থেকে আসছে। যেমন এই যে এটা এনেবলটা কোথা থেকে আসছে এটা যদি আমরা জানতে চাই কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে না? এই যে আমরা এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল না? এই যে দেখো এইখানে আমাদের বাম পাশে আসছে না লাইনটা কোথায় গেছে? আচ্ছা এই যে দেখো আমরা টিপ দিই, এই যে দেখো লিখছে ক্যামেরা মডিউল, তারপর অটো ফোকাস ভোল্টেজ ড্রেন টু ড্রেন এনেবল সিগন্যাল। এটা এই যে ভিতরে ইন হয়েছে, এটা কোথায় আসছে আমরা দেখি। এই যে দেখো এটা সিপিওরও জিপিআইও সিগন্যালতে আসছে, এই সেকশনে আসছে। জিপিআই মানে তো জানো তোমরা, জিপিআইও মানে হচ্ছে তোমার জেনারেল পারপাস ইনপুট আউটপুট। এটা হলো তোমার সিপিওর একটা সেকশন, যেই সেকশন থেকে বিভিন্ন জায়গায় তোমার কমান্ড দেওয়া হয়, কন্ট্রোল করা হয়, তাই না? এটার মধ্যে কন্ট্রোলিং সেকশন। তাইলে আমরা এটা পাইলাম যে আমাদের এটা সিপিও থেকে আসছে। এই যে দেখছো কন্ট্রোল সেকশন লেখা আছে, এই যে সিপিও নাম্বার কত MSM মানে সিপিও 8953, এটা হলো সিপিও নাম্বার। আর এখানে হলো কন্ট্রোল সেকশন। আর এই যে জিপিআইও মানে হলো জেনারেল পারপাস ইনপুট আউটপুট, এটা হলো কন্ট্রোল সেকশন। এখান থেকে কমান্ড দেওয়া হয় এবং সব কিছুকে কন্ট্রোল করা হয়। তাইলে আমরা দেখলাম যে আমাদের ইএন সিগন্যালটা কোথা থেকে গেল? সিপিও থেকে। আচ্ছা তাহলে আমরা আগের জায়গায় চলে যাই। আর বিপিএস তো আমরা জানি যে বিপিএস আসে চার্জিং আইসি থেকে। আচ্ছা এই যে দেখো এলডিওটা, এই এলডিওটা তোমার এটা কাজ করতেছে কিভাবে, সেটা হলো একটা আসছে সিপিও থেকে। আচ্ছা এইটা বিপিএস তো আমরা সবাই জানি এটা ডিসি টু ডিসি আইসি থেকে আসছে। তাইলে পাওয়ার আইসির সাথে কি এটার কোনো কানেকশন আছে? তাইলে মেইন পাওয়ার আইসির সাথে এলডিওর কোনো কানেকশন নাই। অর্থাৎ এই যে ভোল্টেজটা, এই যে 2.8-এর যে ভোল্টেজটা সাপ্লাই দিছে, এইটা পাওয়ার আইসি দেওয়ার কথা ছিল, কিন্তু পাওয়ার আইসিতে লোড বেশি হয়ে যাওয়ার কারণে কোম্পানি কি করছে, একটা এলডিও এখানে বসায় দিছে। তাহলে এই লোডটা পাওয়ার আইসি থেকে কমে গেছে। এরকম যদি মনে করো 10টা এলডিও ব্যবহার করা হয় তাহলে 10টা এলডিও এইভাবে পাওয়ার আইসিকে সেভ করার জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে এলডিওর গুরুত্বটা বুঝতে পারছো তোমরা? এলডিওর আর এলডিওর ফুল মিনিংস তো তোমরা জানো। লো ড্রপ আউট, অর্থাৎ বেশি ভোল্টেজ ইন হবে, কম ভোল্টেজ আউটপুট দিবে। এবং এটা ব্যবহার করা হয়েছে পাওয়ার আইসিকে সেভ করার জন্য বা পাওয়ার আইসি লোড কমানোর জন্য, ঠিক আছে? আচ্ছা এখন আমরা দেখবো যে এলডিও যদি খারাপ হয়ে যায় তুমি কিভাবে বুঝবা যে এলডিওটা ঠিক আছে কিনা, সেটার জন্য আমরা ফিজিক্যালি এই আরেকটা এলডিও দেখবো। তাহলে আমাদের এটা মডেল কত? রেডমি নোট 7, তাই না? এই যে এইটা হলো আমাদের রেডমি নোট 7-এর কি বিট ম্যাপ, তাই না? আচ্ছা এই যে আইসিটা এলডিওটা আমাদের এখানে আমরা মাইপা দেখলাম যে ঠিক আছে, তাই না? আমরা তো মাইপা দেখছি কিভাবে যে আইসিটা এলডিওটা এখানে বসানো আছে, সেই অবস্থায় আমরা মাইপা দেখছি যে ঠিক আছে। কিন্তু এতে কিন্তু তুমি পারফেক্ট বুঝবা না ঠিক আছে কিনা। এটাই হলো কাজের তোমার গোপনীয়তা, টেকনিক। অনেকে তোমাকে এগুলো বলবে না। এখন আমরা মনে করো
যাদের আমাদের যে স্টুডেন্ট আমরা তাদের কাছে কোনো কিছু গোপন রাখি না, আমরা সব কিছু বলার চেষ্টা করি, ঠিক আছে? তো এই যে এলডিওটা, তুমি যদি এলডিও বসানো অবস্থা যদি তুমি এখানে জিআর ভ্যালু মাপো, তুমি কিন্তু বুঝতে পারবে না যে কোনো জায়গায় কোনো লাইন মিসিং আছে কিনা, ঠিক আছে? এর কারণ হলো দেখো, এই যে এই লাইনটা আমরা যখন ওই যে স্কিমেটিকে দেখছি লাইনটা কোথায় গেছে, সিপিওতে গেছে না? আচ্ছা, সিপিওতে যদি লাইনটা যায় থাকে তাহলে এইটাও একটা আইসি, ওইটাও একটা আইসি, তাহলে দুইটা আইসির জিআর ভ্যালু একসাথে হয়ে গেছে না? এখন মাঝখান থেকে যদি সিপিওর কানেকশন যদি এখানে না আসে, তাহলে কি তুমি এখানে মাপলে তো জিআর ভ্যালু পাবা, তাহলে তুমি বুঝবা না যে ওই জিআর ভ্যালুটা কোনটা, এটা কি এই আইসিটা নাকি সিপিওরটা। এই যে দেখো এক্সাম্পল স্বরূপ আমি এখানে টিপ দিছি না, দেখো এটা লাইনটা কোথায় গেছে আমাদের এখানে, ধরো তোমার এই যে শু লাইন দেখছো, এইখানে টিপ দিলে লাইনটা কোথায় গেছে আমাদের কিন্তু দেখাই দিবে। এই যে দেখো এই লাইনটা এখন এই দিক দিয়ে চলে গেছে না? আচ্ছা, এই যে দেখো এই লাইনটা কোথায় গেছে, এই যে দেখো সিপিওতে চলে আসছে না? আচ্ছা, এই লাইনটা যদি সিপিওতে চলে যায়, এখন ধরো এটা কি ক্যামেরার এলডিও, তাই না? ধরো ফ্রন্ট ক্যামেরা কাজ করতেছে না, এখন তুমি ফ্রন্ট ক্যামেরা যখন তুমি চেক করে দেখবা যে তোমার এখানে একটা এলডিও ব্যবহার করছো, তখন তুমি এলডিওতে কী করবা, তুমি এলডিও 3টা জিআর ভ্যালু দেখবা, ঠিক আছে? কিন্তু সিপিওর থেকে যদি জিআর ভ্যালু এখানে যদি না আসে, তুমি যদি এই এলডিও মাদারবোর্ডে বসানো অবস্থায় মাপো, তুমি কিন্তু জিআর ভ্যালু পাবা না। কেন পাবা না? কারণ সিপিওর থেকে এখানে আসছে এবং এইটার নিজস্ব একটা জিআর ভ্যালু আছে, দুইটা একসাথে হয়ে গেলে তুমি জিআর ভ্যালু দেখবা যে এটার মধ্যে জিআর ভ্যালু শু করবে, মাঝখান থেকে সিপিওর সাথে ডিসকানেক্ট হয়ে গেলেও কিন্তু এখানে জিআর ভ্যালু থাকবে, তাই না? আচ্ছা, তারপরে দেখো এই যে বিপিএসটা ধরো আমি এখানে টিপ দিলাম, বিপিএস দেখো লাইনটা কোথায় গেছে, দেখো প্রতি বোর্ডের অনেক জায়গায় গেছে, মেইন পাওয়ার আইসি থেকে শুরু করে বিপিএসটা তোমার এই যে মেইন পাওয়ার আইসিতে আসছে না, তারপরে মনে করো এই যে চার্জিং আইসি থেকে আসছে, পিএফে আসছে, সব জায়গায় আসছে। এখন যদি তোমার এইটাতে যদি তোমার জিআর ভ্যালু তুমি মাপো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে জিআর ভ্যালু থাকবে কি না। জিআর ভ্যালু কিন্তু এখানে তুমি বুঝবা না, তাই না? তাহলে এই এলডিওর যদি আমাদের সমস্যা ফাইন্ড আউট করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে এলডিওটা আছে এটা যদি রিমুভ আমরা না করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এই এলডিওর এই লাইনে কোথাও মিসিং আছে কিনা, তাই না? তাইলে এলডিও তোমার রিমুভ করেও আমাদের দেখতে হবে, আমরা সেটাও আমরা আজকে প্র্যাকটিক্যাল করে দেখবো, ওকে? তাহলে আমরা এখন ড্রয়িংয়ের মাধ্যমে দেখবো যে এইটার যদি আমরা এলডিও লাগানো থাকে তাহলে তো 3টা জিআর ভ্যালু থাকবে, যদি এলডিও খুলে ফেলি তাহলে কি থাকবে সেটাও তো আমাদের বুঝতে হবে, তাই না? আচ্ছা, এই যে ড্রয়িংটা তোমরা খেয়াল করো, দেখতেছো? আচ্ছা, এই যে এলডিওটা আছে, এই এলডিওর যে 4টা পিন আছে, তাহলে আমরা এতক্ষণ ডায়াগ্রামে কি দেখলাম, এই যে বিপিএস এটা তো পাওয়ার আইসিতে গেছে, পিএফে গেছে, ডিসি টু ডিসিতে আইসিতে গেছে এবং মাদারবোর্ডে আরও একাধিক আইসিতে গেছে। তাইলে যদি আমার এই এলডিওটা আমি যদি রিমুভ করে ফেলি, তাহলে ওই আইসির তোমার জিআর ভ্যালুটা এই পিনে চলে আসবে না? তাহলে এই আইসি যদি আমরা খুলি তাহলে আমাদের এখানে জিআর ভ্যালু থাকবে না? আচ্ছা, আবার যদি আইসি লাগানো থাকে তাও তো থাকবে। আচ্ছা, তারপরে এই যে এনেবল সিগন্যাল, এটা সিপিও থেকে আসছে না? আমরা বিট ম্যাপে দেখছি এবং ডায়াগ্রামে দেখছি যেটা সিপিও থেকে আসছে। তাইলে সিপিও থেকে যদি এই লাইনটা মানে ওপেন হয়ে যায়, মাঝখান থেকে যদি লাইনটা কাইটে যায়, যদি এই পর্যন্ত না আসে, তাহলে যদি আমরা আইসি লাগানো অবস্থায় মাপি, তাহলে এখানে ভোল্টেজ থাকবে না? জিআর ভ্যালু থাকবে না? অবশ্যই থাকবে, কারণ এটাও তো একটা আইসি, তাই না? তাইলে এইখানে যদি আমরা এই এলডিওটা যদি রিমুভ করে ফেলি, রিমুভ করে যদি আমরা মাপি, তাহলে পিছনের ইনপুটের দোনোটা পিনে আমাদের জিআর ভ্যালু কিন্তু থাকবে। বাট তোমার মেইন ইম্পর্টেন্ট হলো তোমার এই যে আউটপুট যেটা, এইটা কিন্তু অন্য কোথাও থেকে কানেকশান আসে নাই, অন্য কোনো আইসির সাথে নাই। এই লাইনটা কোথায় আসছে? এই লাইনটার দিক দিয়ে ঘুরে আসে কোথায়? ক্যামেরা কানেক্টারে গেছে না? কানেক্টারের কি কোনো ওমস আছে? নাই। তাহলে আমরা যদি এই আইসিটা খুলে ফেলি, তাহলে কিন্তু আউটপুটে কোনো ভোল্টেজ থাকবে না, ওকে? তাহলে আমরা এই আইসিতে যদি কোনো প্রবলেম মনে করি, আমাদের যদি ডাউট হয় যে এই এলডিওটা আমার ক্যামেরা কাজ করতেছে না, এলডিওটা খারাপ হইতে পারে, তাহলে আমরা প্রথমে এটা তোমার এলডিও ফিটিং অবস্থায় লাগানো অবস্থায় জিআর ভ্যালু নিব, তারপরে আমরা এলডিওটা খুলে দেখব যে আমাদের পিছনের 2 পিনে যদি জিআর ভ্যালু থাকে, তাহলে আমরা কি বুঝবো? যদি তোমার বিপিএসের এই পিনে যদি জিআর ভ্যালু থাকে, তাহলে আমরা বুঝবো যে আমাদের ডিসি টু ডিসি আইসি থেকে এটার কানেকশন ঠিক আছে। যদি আমাদের এই আইসি এলডিও খোলার পরে এই পিনে সিপিওর লাইনে যদি তোমার জিআর ভ্যালু থাকে, তাহলে আমরা বুঝবো সিপিওর সাথে আমাদের কানেকশন ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আউটপুটের যে পিনটা আছে, এইটা যদি খুলে ফেলি, খোলার পরে যদি এখানে জিআর ভ্যালু চলে যায়, তাহলে আমরা বুঝবো যে আমাদের এলডিওর ওয়ার্কিং প্রসেস ঠিক আছে। কারণ এলডিও খারাপ হয়ে গেলে আউটপুটে কোনো জিআর ভ্যালু থাকবে না, আর যদি তোমার এলডিও ভালো থাকে তাহলে তোমার জিআর ভ্যালু থাকবে, ওকে? তাইলে এখন আমরা খুলে দেখবো, আমাদের এলডিওটা আমরা রিমুভ করে দেখবো যে এখানে এই 2 পিন এই ওমসগুলো ঠিক মতো আমরা পাই কিনা, ওকে? আচ্ছা, তাইলে
এই যে আমাদের এই এলডিওটা ঠিক আছে, এখন এটা মনে করো মাদারবোর্ডে বসানো আছে তাই না? এখন আমরা একটা জিএনডি পাইছি এবং 3 পিনের জিআর ভ্যালু পাইছি ঠিক আছে। আর এখন আমরা দেখব যে আমরা এটা খোলার পরে আমাদের কি থাকে তাই না? আচ্ছা এই যে ধরো এখন আমরা এটাকে রিমুভ করে ফেলবো, ওকে। আচ্ছা এই যে এলডিওটা এখন আমরা রিমুভ করে তারপরে আমরা এটার জিআর ভ্যালু দেখবে। আমাদের এটা উঠানোর পরে একটা জিএনডি থাকবে ঠিক আছে। এই যে এলডিওটা আমরা খুলে ফেললাম ঠিক আছে। যে দেখো আমরা এলডিওটা এখান থেকে রিমুভ করে ফেলছি না? আচ্ছা এখন আমাদের 4টা পিন তো ক্লিয়ার দেখা যাচ্ছে না? আচ্ছা তার মধ্যে একটা পিন কি জিএনডি না, বাকি 3টা কি পজিটিভ? পজিটিভের মধ্যে একটা আসছে ডিসি টু ডিসি আইসি থেকে, আরেকটা আসছে সিপিও থেকে। এখন যদি আমরা আইসিটা খুলে ফেলি তাহলে সিপিওর যে লাইনটা আছে সেটাতে জিআর ভ্যালু থাকবে না। যদি না থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, ওকে। তাইলে আমাদের এই যে এইটা হচ্ছে তোমার সিপিওর লাইন, এটাতে দেখো আমরা আছে এই যে জিআর ভ্যালু আছে, তার মানে আমাদের সিপিওর লাইনে কোনো প্রবলেম নাই, সিপিওর সাথে এটার কন্টিনিউটি আছে তাই না? তাইলে এই লাইনটা আমরা ওকে পাইলাম। আচ্ছা পাশের যে পিনটা আছে যে এটা কি এটা তোমার বিপিএস না? বিপিএস তো তোমার পাওয়ার আইসি বা চার্জিং আইসির সাথে এটার কানেকশন আছে তাই না? তাহলে এই আইসি যদি আমরা খুলে ফেলছি তাও তো আমাদের এখানে জিআর ভ্যালু থাকতে হবে তাই না? যদি জিআর ভ্যালু থাকে তাহলে আমাদের এই লাইন ওকে, আর যদি না থাকে তাহলে এটা ওপেন, এই লাইনটা ওপেন হয়ে গেছে তাই না? আচ্ছা এই যে দেখো এই যে আমরা পিন পাইছি, তার মানে এলডিও যদি আমাদের কোনো ডাউট হয় যে এলডিওটা খারাপ হইতে পারে, এটা কাজ করতেছে না, তাইলে আমাদের ইনপুট ভোল্টেজ যদি তোমার অ্যাকুরেট বুঝতে হয় তাহলে আমাদের এলডিও কি করতে হবে? রিমুভ করতে হবে। এলডিও রিমুভ না করা পর্যন্ত আমরা বুঝবো না যে এই লাইনের ওপেন সার্কিট হয়ে গেছে কিনা, ঠিক আছে। আচ্ছা এইটা গেল এটা। এইবার সামনের 2টা পিন আসো, একটা হলো আউটপুট আর একটা হলো জিএনডি। জিএনডি তো তোমার থাকবে তাই না? এই যে দেখো জিএনডি তো আছে। আচ্ছা এখন আমি জানতে চাচ্ছি তোমাদের কাছে এই যে আউটপুট লাইনটা আছে, আমরা এটা আইসিটা যখন বসানো ছিল তখন এটার মধ্যে তো কিন্তু তোমার জিআর ভ্যালু ছিল, আর এই লাইনটা কোথায় গেছে? ক্যামেরা কানেকশন কানেক্টরে গেছে। কানেক্টরে তো কোনো জিআর ভ্যালু থাকে না তাই না? তাহলে যেহেতু আমরা আইসিটা খুলে ফেলছি তাহলে কি এখানে এখন জিআর ভ্যালু থাকবে? আচ্ছা যদি এখানে জিআর ভ্যালু থাকে তাহলে কিন্তু এটা খারাপ, তাহলে ওই লাইনে কোনো লিকেজ প্রবলেম বা শর্ট সার্কিট আছে তাই না? আর এখানে যদি কোনো মান শু না করে তাইলে আমরা বুঝবো যে এই লাইনে ওকে তাই না? আচ্ছা এই যে দেখো এখানে কোনো মান আছে? কোনো মান নাই, তার মানে পিছনের 2টাতে মান আছে, জিএনডি আছে, শুধুমাত্র আউটপুটে কোনো মান নাই। তাইলে এলডিওর ওয়ার্কিং প্রসেস সম্বন্ধে আমরা জানি, বুঝতে পারছি এলডিও কেন ব্যবহার করা হয়? পাওয়ার আইসিকে হেল্প করার জন্য এবং পাওয়ার আইসি লোড কমানোর জন্য তাই না? আচ্ছা এলডিও যদি খারাপ হয় তাহলে এলডিও কিভাবে চেক করতে হবে সেটা তো আমরা বুঝতে পারছি তাই না? তাইলে এলডিও নিয়ে আর কোনো কারো কনফিউশন আছে? তাইলে যে কোনো ধরনের সেট যদি তোমার ডেড ইস্যু আসে বা যে কোনো ধরনের সমস্যায় আসুক, সেই সেকশনে যদি এলডিও আইসি থাকে, এলডিও থাকে, তাহলে কিন্তু আমাদের এলডিও চেক করে দেখতে হবে যে এলডিওর যে 4টা পিন থাকে সেটার কনফিগারেশন আমাদের জানা থাকতে হবে, এবং সেই কনফিগারেশন যেভাবে মাপা দরকার সেভাবে আমাদের মাইপা কনফার্ম হইতে হবে যে এলডিও ঠিক আছে কিনা, ওকে। তাইলে এলডিওর ব্যাপারে আর কারো কোনো কনফিউশন নাই, ক্লোজ করতে পারি।